নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং থেকে 4 নম্বর ক্লাস করব। তবে টোটাল আমাদের 8টি ক্লাস হয়ে গেছে। 4টি ক্লাস হয়েছে অ্যাটমসফিয়ার থেকে। তো প্রথম প্রশ্ন আজকের, টপিক চেঞ্জ হবে, ইউনিট চেঞ্জ হবে, নাম্বারিং কিন্তু প্রথম থেকেই থাকবে। নিচের কোনটি ব্লু কার্বন ইকোসিস্টেম নয়? বলেছে নয়। আমরা ব্লু কার্বন ইকোসিস্টেম কি জানি? ব্লু কার্বন ইকোসিস্টেম কি? ব্লু কার্বন ইকোসিস্টেম বলতে মূলত কোস্টাল কোস্টাল এবং সামুদ্রিক কোস্টাল এবং ম্যারাইন বাস্তুতন্ত্রকেই বোঝায়, যারা কি করে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে দীর্ঘ সময় ধরে উদ্ভিদ, মাটি ও পলির মধ্যে সংরক্ষণ করে রাখে। ঠিক আছে, তাহলে ব্লু কার্বন ইকোসিস্টেমের অন্তর্গত কে কে? কোস্টাল এবং ম্যারাইন। এরা কি করছে? এরা CO2 কে শোষণ করে দীর্ঘ সময় ধরে উদ্ভিদ, মাটি ও পলির মধ্যে সঞ্চয় করে রাখছে, তাকে ব্লু কার্বন ইকোসিস্টেম বলছে। এবং এই 4টি অপশনের মধ্যে কোনটি নয় সেটি আমাদের দেখতে হবে। তো প্রথম অপশনে কি বলেছে? প্রথম অপশনে বলেছে ম্যানগ্রোভ। তো ম্যানগ্রোভ একটি ব্লু কার্বন ইকোসিস্টেম, আমরা আগের ক্লাসেই করেছি। এই ম্যানগ্রোভ কিন্তু CO2 কে শোষণ করে নেয় এবং কার্বনকে মাটি ও শিকড়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমা রাখে। ঠিক আছে, প্রশ্ন এসছে নয়, তাহলে ম্যানগ্রোভ হচ্ছে ব্লু কার্বন ইকোসিস্টেম। সি গ্রাস, সামুদ্রিক আগাছা বলা যেতে পারে বা সমুদ্রে জন্মানো উদ্ভিদ বা ফুলধারী উদ্ভিদ, এরাও কিন্তু কার্বনকে সংরক্ষণ করতে সাহায্য করে। তার মানে বিও হবে ব্লু কার্বন ইকোসিস্টেম, কিন্তু চেয়েছে নয়। কোরাল রিফ, অ্যাকচুয়ালি কোরাল রিফ কিন্তু সমুদ্রের একটি জীব বলা যেতে পারে এবং এটি জীব বৈচিত্র্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমুদ্রে শুধুমাত্র বসবাসই করে, কিন্তু ব্লু কার্বন ইকোসিস্টেমের অন্তর্গত নয়, এটি CO2 কে শোষণ করে না। নেক্সট অপশন হচ্ছে ডি, সল্ট মার্স। ঠিক আছে, লবণাক্ত জলাভূমি। এই লবণাক্ত জলাভূমি কিন্তু মাটিতে কার্বনকে সঞ্চয় করে রাখে বা জমা করে রাখে। তো সল্ট মার্শও হবে ব্লু কার্বন ইকোসিস্টেম। তাহলে ব্লু কার্বন ইকোসিস্টেম কোনটি কোনটি? ম্যানগ্রোভ, সিগ্রাস এবং সল্ট মার্শ। কিন্তু কোরাল রিফ হচ্ছে ব্লু কার্বন নয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্লু কার্বনের গুরুত্ব কি তাহলে? গুরুত্ব হচ্ছে CO2 কে শোষণ করছে, ক্লাইমেট চেঞ্জের একটি মিটিগেশনে সাহায্য করছে, কোস্টাল প্রোটেকশন করছে, কোস্টাল এরিয়াকে, বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করছে। তাহলে কি করছে যদি আমি লিখি? 1 নম্বর CO2 কে শোষণ করছে, 2 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কে মিটিগেশন করছে, ক্লাইমেট চেঞ্জ, এবং 3 নম্বর কি কোস্টাল এরিয়াতে প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ কোস্টাল প্রোটেকশন, এবং কি বায়োডাইভার্সিটি সংরক্ষণ করছে, অর্থাৎ বায়োডাইভার্সিটির ওপরও কিন্তু এর প্রভাব রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে নেট জিরো বলতে কি বোঝায়? আমরা আগের ক্লাসে কিন্তু নেট জিরো কি সেটা পড়েছি। নেট জিরো বলতে কি বোঝানো হচ্ছে? যার নেট এমিশন জিরো হবে, অর্থাৎ বায়ুমণ্ডলে যতটা পরিমাণ গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস রয়েছে, বা যে যতটা পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে ততটা পরিমাণে কি হচ্ছে, আবার রিমুভ হয়ে যাচ্ছে, যে ইকুয়াল টু কি হচ্ছে, যে জিরো হয়ে যাচ্ছে, নেট জিরো হয়ে যাচ্ছে। যতটা পরিমাণে নির্গমন হচ্ছে ততটা পরিমাণে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে বা অপসারণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকেই বোঝানো হচ্ছে। যদি আমরা একটা এক্সাম্পল বলি, যে একটা জলের ট্যাঙ্কে 10 লিটার জল আহ প্রবেশ করছে এবং 10 লিটার জলই কি বেরিয়ে যাচ্ছে, তাহলে নেট ইকুয়াল টু কি হবে? জিরো। ঠিক আছে, তো এরকমই কি যে ধরুন বায়ুমণ্ডলের CO2 10 টন CO2 নির্গত হচ্ছে এবং 10 টনই আবার কি হচ্ছে, রিমুভও হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? নেট জিরো হয়ে যাবে। তো এই জিনিসটাকেই বোঝানো হয়েছে। তাহলে এখানে নেট জিরো বলতে কি বোঝানো হয়েছে? প্রথম অপশনে রয়েছে জিরো পলিউশন।
তো নেট জিরো মানে যে সবসময় দূষণ শূন্য হবে এরকম নয়, এখানে গ্রিন হাউস গ্যাসের কথাই বলা হয়েছে নেট জিরো মানে। তো নেট জিরো কিন্তু সবসময় গ্রিন হাউসের সাথে সম্পর্কিত, গ্রিন হাউস গ্যাসের সাথে। নেক্সট অপশন হচ্ছে কি জিরো কার্বন প্রোডাকশন। নেট জিরো মানে কিন্তু CO2 উৎপাদন একদম যে শূন্য হয়ে যাবে এরকম নয়। CO2 উৎপাদনও হবে, রিমুভও হবে, দুটোই হবে। শুধুমাত্র CO2 উৎপাদন শূন্য হয়ে যাবে এইটি হবে না, সেই জন্য অপশন বিও হবে না। অপশন সিতে কি বলছে, এমিশন এবং রিমুভাল সমান, একদম ঠিক। যতটা পরিমাণে গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হবে ততটা পরিমাণে কিন্তু অপসারণও হয়ে যাবে, রিমুভও হয়ে যাবে, তবেই নেট জিরো হবে। নেক্সট যে অপশনটি রয়েছে ডি, ফসিল ফুয়েল সম্পূর্ণ বন্ধ। তো ফসিল ফুয়েলের ব্যবহার কমালে নেট জিরো অর্জনের একটি উপায় হতে পারে যে ফসিল ফুয়েল কমানো হলো, তার মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিছুটা কমলো, কিন্তু একেবারে ফসিল ফুয়েলের জন্যই নেট জিরো হচ্ছে এরকমটা কিন্তু বলা যায় না। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ক্লাইমেট জাস্টিসের মূল ধারণা? ক্লাইমেট জাস্টিস মানে কি, যে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের জন্য সবাই একই সমানভাবে দায়ী নয়। আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের বিশ্বে গ্লোবাল ভাবে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে কেউ বেশি দায়ী, কেউ বেশি রেসপন্সিবল ক্লাইমেট চেঞ্জের জন্য, কেউ কম রেসপন্সিবল ক্লাইমেটের জন্য। তো যেসব দেশগুলো কম দায়ী, ঠিক আছে, আমি লিখছি বেশি দায়ী, বেশি দায়ী দেশ আর হচ্ছে কম দায়ী দেশ, কম দায়ী দেশ। তো এরকমই দুটো দুটো দেশ রয়েছে যারা বেশি ক্লাইমেট চেঞ্জের জন্য মানে তাদের দায়ী দেওয়া হয়, এবং কম দায়ী দেশ রয়েছে। তো এবার কি হবে, যে সমস্ত দেশ কম দায়ী কিন্তু বেশি ক্ষতি হচ্ছে তাদের ক্লাইমেট চেঞ্জের জন্য, তাদেরকে আর্থিক সহযোগিতা কারা করবে, এই বেশি দায়ী দেশগুলো, ঠিক আছে। আর্থিক দিকটা মানে আর্থিক সহযোগিতা করবে, প্রযুক্তিগত দিক থেকে সহায়তা করবে, কারণ এই সমস্ত যে কম দায়ী দেশগুলি, একে তো ক্লাইমেট চেঞ্জের ওপর এদের বিশাল হাত নেই, তার সাথে কি এই ক্লাইমেট চেঞ্জের জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কম দায়ী দেশগুলি, ঠিক আছে। মানে যদি বলা হয় যে কি হয় একটা ডেভেলপড কান্ট্রি, এই ডেভেলপড কান্ট্রিদের জন্যই কিন্তু বেশিরভাগ ক্লাইমেট চেঞ্জ হয়ে থাকে, এবং এই ডেভেলপড কান্ট্রি গুলো থেকে বেশিরভাগ সমস্ত কিছু হয়ে থাকে। আর কম ডেভেলপ যারা, তাদের ক্লাইমেট চেঞ্জের জন্য সেরকম কিছু করতে পারে না। যেমন ছোট ছোট দ্বীপ বলতে পারা যেতে পারে, মালদ্বীপ, তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে, মালদ্বীপ। তো এই মালদ্বীপের কথাই যদি বলি, একটা ছোট্ট রাষ্ট্র, ছোট্ট দেশ, তো এর কি, এর ক্লাইমেট চেঞ্জের জন্য এর দায় মানে এর বেশি কন্ট্রিবিউশন নেই। কিন্তু যদি ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়, সমুদ্রের জলের বিস্তার, সি লেভেল রাইজ হতে থাকে, তাহলে কি এই মালদ্বীপটা সম্পূর্ণ ডুবে যাবে, জলের তলে নিমজ্জিত হয়ে যাবে, তার মানে বেশি ক্ষতিগ্রস্ত হবে মালদ্বীপ। সেই জন্যই ডেভেলপ কান্ট্রি গুলো কি করবে, অর্থ দিয়ে, প্রযুক্তি দিয়ে এই মালদ্বীপ দ্বীপের মতো ছোট ছোট দেশগুলোকে বা কম দায়ী যে সমস্ত দেশ তাদেরকে সাহায্য করবে। এটাকেই বলা হচ্ছে ক্লাইমেট জাস্টিস, ঠিক আছে। মানে বলা যেতে পারে যে একটা যদি ক্লাসরুম থাকে, একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে একজনই 90% ক্লাসরুমটাকে নোংরা করেছে, ঠিক আছে। বাকিরা বা 10 জন হয়তো এই ক্লাসরুমটাকে বেশি নোংরা করেছে, বাকিগুলো কিন্তু নোংরা করেনি। তাহলে সবাইকে সমানভাবে শাস্তি দেওয়াটা ঠিক নয়, ঠিক আছে। তো যে বেশি নোংরা করেছে তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব বেশি, তো সে বেশি পরিষ্কার করবে। ঠিক এইরকমই ব্যাপার হচ্ছে ক্লাইমেটের ক্ষেত্রে। হুম, তাহলে মূল ধারণা কি, অপশনস গুলো আমরা প্রথমে দেখে নিই। যে সকল দেশে সমান বৃষ্টিপাত, তো ক্লাইমেট জাস্টিসের সাথে বৃষ্টিপাতের কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনের দায় ও ক্ষতির ন্যায্য বন্টন। হ্যাঁ, এটা একটা হতে পারে যে জলবায়ু পরিবর্তনের যে দায় রয়েছে এবং ক্ষতির ন্যায্য বন্টন হচ্ছে, কিন্তু যে যারা বেশি ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী তারা বেশি করে এই দিকটা নজর দেবে।
সি হচ্ছে শুধুমাত্র উন্নত দেশের উন্নয়ন না, ক্লাইমেট জাস্টিস সব দেশের ন্যায্য অধিকারের কথা বলে, ক্ষতির ন্যায্য বন্টনের কথা বলে, শুধু উন্নয়নের কথা কিন্তু বলে না, বা বনভূমি সংরক্ষণের কথাও কিন্তু ক্লাইমেট জাস্টিসের মধ্যে পড়ে না বা বিষয়বস্তু নয়। তাহলে আনসার কিন্তু অপশন বি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড মূলত কোন কপে গৃহীত হয়? ঠিক আছে, কপ CO2, তো সরি সিওপি। তো এখানে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এই জিনিসটা কি, আমাদের এইটা একটু জানতে হবে যে লস এবং ড্যামেজ ফান্ড হলো কি। এটি একটি ইন্টারন্যাশনাল ফান্ড। তাহলে কি এটি একটি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ফান্ড। এর উদ্দেশ্য কি, যে যখনই জলবায়ু বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার কারণে যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি গুলো রয়েছে বা উন্নয়নশীল দেশগুলো রয়েছে, তাদের কি বা ঝুঁকিপূর্ণ দেশ বলতে পারি, যে ঝুঁকিপূর্ণ দেশ রয়েছে, তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে, তাদেরকে আর্থিক দিকটা বা আর্থিকভাবে সহায়তা করতে হবে। ঠিক আছে, বা সহায়তা প্রদান করতে হবে। তো কোথা থেকে প্রদান করবে? এইরকম একটি ফান্ড রয়েছে, সেই ফান্ড থেকে প্রদান করবে। তাহলে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোনগুলো? যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি বা ঝুঁকিপূর্ণ দেশগুলো রয়েছে, তাদেরকে এই লস এবং ড্যামেজের জন্য অর্থনৈতিক দিক থেকে সাহায্য করা হবে। ঠিক আছে, তো এই এটি কোন কপে গৃহীত বলা হয়েছে? ঠিক আছে, তো 2022 সালে, ঠিক আছে, 2022 সালে মিশরের মিশরের একটি মিশরে অনুষ্ঠিত হয়েছিল কপ, কপ হচ্ছে 27। এখানে মানে ফর্মালি কিন্তু নীতিগতভাবে এই লস এবং ড্যামেজ ফান্ডটাকে গৃহীত হয়েছে, ঘোষণা করা হয়। ঠিক আছে, কিন্তু মানে বলা যেতে পারে 2007 সরি, COP27 এই যে পুরো লস এবং ড্যামেজ ফান্ড রয়েছে সেটাকে অ্যাডপ্ট করা হয়ে যায়, অ্যাডপ্ট করা হয়। ঠিক আছে, তো এবার অপশন গুলো দেখি, যে প্রথম অপশনে কি বলা হয়েছে, যে COP21। এখানে COP21 হবে না। 2015 সালে COP21 হয়েছিল। কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল। এখানে প্যারিস এগ্রিমেন্টটা গৃহীত হয়েছিল। লস এবং ড্যামেজ ফান্ডের সাথে এই COP21 কোনোভাবে সম্পর্কিত নয়। COP24 কি হয়েছে? এই COP24-এও কিন্তু এই ধরনের কিছু আহ ফান্ড নিয়ে কোনো কথা হয়নি বা কোনো কিছু গৃহীত হয়নি। এখানে প্যারিস রুল বুক নিয়ে কথা হয়েছে, যেটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে খুব একটা প্রয়োজনীয় বিষয় নয়। সঠিক আনসার হচ্ছে COP27। এখানে কিন্তু 2022 সালে কিন্তু কোথায় হয়েছিল? মিশরে এই লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটি মানে প্রতিষ্ঠা করার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো কোথায় নেওয়া হয়েছিল? মিশরে। এটাও মনে রাখতে হবে, মিশরে নেওয়া হয়েছিল 2022 সালে। হ্যাঁ, তো COP29ও হবে না। নেক্সট প্রশ্ন, যে নিচের কোনটি ক্লাইমেট মিটিগেশন নয়? ক্লাইমেট মিটিগেশন নয়। তো ক্লাইমেট মিটিগেশন কি? তো হচ্ছে যেসব আহ পদক্ষেপগুলো বা যেসব অ্যাক্টিভিটি গুলো গ্রিন হাউস গ্যাসকে কমানোর জন্য মানে ব্যবহার করা হচ্ছে বা করা হচ্ছে, সেগুলো ক্লাইমেট মিটিগেশন। মানে গ্রিন হাউস কমানো, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং যাতে না হয়, ক্লাইমেট চেঞ্জ যাতে না হয়, তার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলোই ক্লাইমেট মিটিগেশনের মধ্যে পড়বে। তো এখানে প্রশ্নে রয়েছে নয় কোনটি। ঠিক আছে, তো আরেকটা কথা বলি, যে এই জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য দুটো মেনলি কৌশল রয়েছে। তাহলে আমি এখানে শুধু কৌশল লিখছি, জলবায়ু পদক্ষেপের জন্য দুটো কৌশল রয়েছে। একটা কি ক্লাইমেট মিটিগেশন, যেটা আমরা এখনই দেখলাম। আরেকটি হচ্ছে 2 নম্বর হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন। এটা একটু আমরা এটা একটু আমরা জেনে নিই, অ্যাডাপ্টেশন। তো ক্লাইমেট মিটিগেশনের মধ্যে তাহলে কোনগুলো পড়বে? যেমন এটা আমরা একটু পরে বলছি, আগে ক্লাইমেট অ্যাডাপ্টেশনটা দেখি। তো এই ক্লাইমেট অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন করা। তো সেই সমস্ত পদক্ষেপগুলোকে বলা হচ্ছে যেগুলোকে জলবায়ু পরিবর্তনের সাথে, মানে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত ক্ষতিগুলো হয়, হ্যাঁ, তার সাথে কি খাপ খাইয়ে নিচ্ছে,
খাপ খাইয়ে মানিয়ে নিচ্ছে। মানিয়ে নেওয়ার ফলে যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন। যেরকমই ক্লাইমেট হোক না কেন তার সাথে অ্যাডাপ্ট করে নিচ্ছে, খাপ খাইয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এগুলোকেই বলা হচ্ছে। আহ যেমন ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মধ্যে পড়তে পারে সাইক্লোন সেল, যদি আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখে রাখছি, সাইক্লোন শেল্টার। ঠিক আছে, সাইক্লোন তো হবেই। ঠিক আছে, সাইক্লোন তো হবে, এটা একটা ক্লাইমেট হ্যাজার্ডের মধ্যে পড়ছে, সাইক্লোন হবেই। কিন্তু ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মধ্যে কি পড়ছে, এই সাইক্লোন থেকে ক্ষতির হাত থেকে কমানোর জন্য একটি শেল্টার বানানো হচ্ছে। তার মানে কি, এই যে ক্লাইমেটের পরিবর্তনের সাথে তার সাথে খাপ খাইয়ে নিচ্ছে ক্ষতির হাত থেকে কমানোর জন্য, এটাই ক্লাইমেট মিটিগেশন। বা সি ওয়াল, সমুদ্রের পাশে যদি প্রাচীর দেওয়া হয়ে যায় তাহলে যখন সুনামি হবে, তাহলে সুনামির ফলে সেই জলটা প্রাচীরের মধ্যে, ওয়ালের মধ্যে ধাক্কা লেগে যাবে, যার ফলে ক্ষতিটা একটু হলেও কম হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আরো যেরকম রয়েছে ফ্লাড রেসিস্ট্যান্ট ক্রপ বা ডট, মানে হচ্ছে বন্যা সহ্য করে যে সমস্ত শস্যগুলো হয়, বা খরা সহ্য করে যে সমস্ত শস্যগুলো হয় সেগুলো উৎপাদন করা। দেখা গেল কোনো একটা বছর বন্যা হলো, তাহলে সেই মানে বন্যা হওয়ার সম্ভাবনা দিল, যেহেতু আগেই ফোরকাস্ট করা হয়ে যায়, বা খরা এলো, তো সেরকম ফসল যদি চাষ করা হয় তাহলে সেটা ক্লাইমেটের সাথে অ্যাডাপ্টেশন হয়ে যাবে, তার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে। তো এটাই বলা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন। এবার ক্লাইমেট মিটিগেশন, মিটিগেশন কোনগুলো সেগুলো দেখবো। ক্লাইমেট মিটিগেশন মানে বললামই যে গ্রিন হাউস গ্যাসগুলোকে কমানোর জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয় সেইগুলোই, বা মোকাবিলা করার জন্য পদক্ষেপগুলোকেই বলা হবে। অপশনগুলো দেখে নেব। প্রথমে বলছে রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, আগে বলে দিই যে নিচের কোনটি ক্লাইমেট মিটিগেশন নয় বলেছে। তো রিনিউয়েবল এনার্জি কি করে, এই রিনিউয়েবল এনার্জি মানে কোনগুলো বোঝাচ্ছে, সোলার, উইন্ড, হাইড্রো। হ্যাঁ, এই সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি, এইগুলো যদি বেশি পরিমাণে আমরা ব্যবহার করতে পারি তাহলে কি হবে, সিও টু নির্গমনটা কমে যাবে, সিও টু নির্গমন হ্রাস হবে। তো এটা একটি কি হবে, ক্লাইমেট মিটিগেশন। কিন্তু বলেছে নয়, তাহলে এটি অপশনে হবে না। কার্বন ট্যাক্স কি, কার্বন ট্যাক্স এক ধরনের ট্যাক্স, যে সমস্ত দেশগুলো বেশি পরিমাণে সিও2 নির্গমন করবে তাদেরকে ট্যাক্স পে করতে হবে, বেশি করে ট্যাক্স দিতে হবে। ফলে কি হবে, নির্গমন একটু কমবে, যেহেতু ট্যাক্স দিতে হবে। তাহলে সিও2 নির্গমন কমছে মানে এটি একটি ক্লাইমেট মিটিগেশনের মধ্যে পড়ছে। তো এটিও হবে না, নয় চেয়েছে। হ্যাঁ, ম্যানগ্রোভ রেস্টোরেশন, ম্যানগ্রোভও কি করে, কিন্তু প্রচুর পরিমাণের সিও2 শোষণ করে নেয়, এবং প্রচুর পরিমাণে সিও2 শোষণ করে নেওয়ার ফলে কিন্তু সিও2 নির্গমনের পরিমাণ কমে যায়। অর্থাৎ এটিও কিন্তু একটি ক্লাইমেট মিটিগেশনের মধ্যে পড়বে, তো এটাও হবে না। নেক্সট অপশন ডিতে বলেছে ফ্লাড আর্লি ওয়ার্নিং সিস্টেম। তো এটি একটি সিস্টেম, মিটিগেশন নয়, এটি হচ্ছে ক্লাইমেটকে অ্যাডাপ্ট করার কথা বলেছে। বন্যা তো হবেই, কিন্তু বন্যার ফলে যদি ফ্লাড আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকে তাহলে কি হবে, বন্যার ক্ষতি কমাতে বা মানুষকে আগে থেকে সতর্ক করতে সাহায্য করা হবে। তাই এটি একটি ক্লাইমেট অ্যাডাপ্টেশন হতে হবে, কিন্তু ক্লাইমেট মিটিগেশন নয়। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হিমালয়ান গ্লেশিয়ার গললে ভারতের কোন নদী ব্যবস্থা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে? ঠিক আছে, এখানে বলেছে পেনিনসুলার রিভার, না ইন্দাস, গঙ্গা ব্রহ্মপুত্র সিস্টেম, নর্মদা, তাপি। তো এখানে সঠিক আনসার হবে ইন্দাস, গঙ্গা ব্রহ্মপুত্র রিভার। কেন, হিমালয়টা কোন দিকে রয়েছে, হিমালয়টা রয়েছে কি, এইটা, এই দিকটা হচ্ছে হিমালয়, তাই তো, এই জায়গাটাতে করে হিমালয় রয়েছে, এই জায়গাটার ওপর দিয়ে হিমালয় গেছে, তাই তো। কিন্তু এই যে আহ, ইন্দুস, ইন্দুস রিভার কোনটা দিয়ে গেছে, ইন্দুস রিভার এই জায়গা করে গেছে, এইভাবে গেছে, তাই তো। এই জায়গা করে গঙ্গা নদী গেছে, এদিক থেকে ব্রহ্মপুত্র নদী এসছে। তাহলে হিমালয়ে যদি বরফ গলে যায়, হিমালয়ের যদি বরফ গলে যায় তাহলে সেই বরফ গলা জলটা সব থেকে বেশি গিয়ে কোথায় পড়বে, হিমালয়ের আশেপাশে যে নদী নদী রয়েছে বা নদী ব্যবস্থা রয়েছে তাদের কাছে গিয়েই পড়বে, তাই তো। তো এই কাছের নদী কোনগুলো, এই সিন্ধু নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর মধ্যে পড়বে। পেনিনসুলার রিভার বলতে কোনগুলোকে বোঝায়, দক্ষিণ ভারতের নদীগুলোকে বোঝায়। পেনিনসুলা যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরা সম্পূর্ণ কি বৃষ্টি নির্ভর।
তো ভারতের যে নিচের এই অংশটা রয়েছে না, এইখানে এই জায়গাটাতে করে সব গোদাবরী, কাবেরী, কৃষ্ণা রয়েছে। তো এরাই কিন্তু বৃষ্টি নির্ভর। এখানে কিন্তু এত দূরে হিমালয়ের গ্লেশিয়ার জল এখানে আসবে না। নর্মদা নদী, নর্মদা নদীও কিন্তু এইভাবে এই জায়গা করে রয়েছে, গুজরাটের পাশ দিয়ে গেছে। তো এই নর্মদা নদীও হবে না। ঠিক আছে। তাপি নদী, তাপি নর্মদা নদীর নিচ দিয়ে তাপি নদী গেছে এবং তাপি নদীতেও কিন্তু হবে না। তাহলে আনসার হবে ইন্দু গঙ্গা ব্রহ্মপুত্র সিস্টেম। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি অ্যানথ্রোপোসেন ধারণার সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে। এই যে মানে অ্যানথ্রোপোসেন শব্দটি দুটো শব্দ নিয়ে গড়ে উঠেছে। ঠিক আছে। দুটোই কিন্তু গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। গ্রিক শব্দের মধ্যে অ্যানথ্রোপোস মানে অ্যানথ্রোপোস, অ্যানথ্রোপোস মানে হচ্ছে মানুষ। অ্যানথ্রোপোলজি যেরকম বলি, তো অ্যানথ্রোপোস আর হচ্ছে সিন, আর এই সিন মানে হচ্ছে নতুন যুগ, যুগ। তাহলে মানুষ যোগ বোঝানো হচ্ছে। তবে আরেকটা জিনিস বলে রাখি, এই যে অ্যানথ্রোপোসেন এটা কিন্তু এখনো আনুষ্ঠানিক ভাবে বা আমরা যে জিওলজিক্যাল টাইম স্কেলটা পড়ি, যেখানে হাইয়েস্ট যেটা রয়েছে সেটা কি হলোসেন রয়েছে। হলোসেন রয়েছে যেখানে আহ হলোসেন রয়েছে লাস্ট, কিন্তু এরপরে যে যুগ বা আমরা যেটাকে অ্যানথ্রোপোসেন বলছি সেটা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অ্যাড হয়নি। কিন্তু এটা কি বা প্রপোজাল দেওয়া হয়েছে, যেখানে অ্যানথ্রোপোসেন শব্দটি কিন্তু এসেছে। সেই অ্যানথ্রোপোসেন বলতে মানুষের যুগ বোঝানো হয়েছে। অর্থাৎ এই অ্যানথ্রোপোসেনের সাথে কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনের একটি ভূমিকা রয়েছে। মানে অ্যানথ্রোপোসেন বলতে এমন একটি যুগকে বোঝানো হচ্ছে যেখানে মানুষের কার্যাবলী, হিউম্যান অ্যাক্টিভিটিস এর ফলে, হিউম্যান অ্যাক্টিভিটিস বা মানুষের কার্যাবলী যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, কার্যাবলী রয়েছে, অ্যাক্টিভিটি গুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে পৃথিবীর জলবায়ু, জলবায়ু, বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, ঠিক আছে, ল্যান্ড, ভূমি, ওশান, মহাসাগর, এনভায়রনমেন্ট, সমস্ত কিছু, ঠিক আছে, সমস্ত কিছুর ওপর এর প্রভাব ফেলছে। ঠিক আছে। তো অ্যানথ্রোপোসেন মানে এটাই বুঝবেন যে মানুষের অ্যাক্টিভিটি কি করছে, পুরো এনভায়রনমেন্টের ওপর প্রভাব ফেলছে, এরকম একটা কনসেপ্টের সাথে অ্যানথ্রোপোসেন সম্পর্কিত। তাহলে প্রথম অপশন কি রয়েছে, মানুষের কার্যকলাপ পৃথিবীর প্রধান পরিবর্তনকারী শক্তি। তো হ্যাঁ, মানুষের কিন্তু কার্যকলাপের ফলে ক্লাইমেট চেঞ্জের মতো ঘটনা ঘটছে, আর ক্লাইমেট চেঞ্জ হলে পুরো এনভায়রনমেন্টটাই, পুরো পৃথিবী একটা কি চেঞ্জেস এর দিকে আসে। তো আমরা বলতেই পারি অ্যানথ্রোপোসেন কার সাথে সম্পর্কিত, মানুষের কার্যকলাপ পৃথিবীর প্রধান পরিবর্তনকারী শক্তি। বিতে বলছে ডাইনোসরের যুগ, তো ডাইনোসরের যুগ হবে না। ডাইনোসর যুগের যুগটা কোথায় ছিল? মেসোজোয়িক এরাতে ছিল। ঠিক আছে, মেসোজোয়িক এরাতে ছিল। অ্যানথ্রোপোসেন বা বর্তমান যুগে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই। আইস এজও কিন্তু আহ অনেক পৃথিবীর যে দীর্ঘ শীতল সময়কে বোঝায়, এবং এই এই আইস এজটা এখন না বহু যুগ আগে রয়েছে। যুগ নিয়ে আমরা এখন আলোচনা করব না, আমরা টেকটনিক যখন করব তখন যুগ নিয়ে একটি এমসিকিউ পর্ব থাকবে। হ্যাঁ, জুরাসিক পিরিয়ড, তো জুরাসিক পিরিয়ড এটা মানে হচ্ছে জুরাসিক হলো মেসোজোয়িক এরারই একটি পিরিয়ড, এটাও কিন্তু অ্যানথ্রোপোসেনের মধ্যে পড়ছে না। তাহলে অ্যানথ্রোপোসেন বলতে মানুষের কার্যকলাপ পৃথিবীর প্রধান পরিবর্তনকারী শক্তি, এটি আনসার হবে। ঠিক আছে। আরেকটু বলে রাখি অ্যানথ্রোপোসেনের বৈশিষ্ট্য কি কি তাহলে, পৃথিবীর ওপর মানুষেরই কিন্তু ডমিনেন্ট থাকবে, অর্থাৎ হিউম্যান ডমিনেন্ট আর্থ সিস্টেম হবে। পৃথিবীর যে পুরো সবকিছু সিস্টেমটা সেটা কিন্তু হিউম্যান বা মানুষের প্রভাব বেশি থাকবে, ডমিনেন্ট বেশি থাকবে। ঠিক আছে। মানুষের ডমিনেন্ট বা মানুষের অ্যাক্টিভিটি, হিউম্যান অ্যাক্টিভিটি বলতে এখানে কোন জিনিসগুলোকে বোঝানো হচ্ছে, শিল্পায়নকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জটাকে বলা হচ্ছে, নগরায়নকে বলা হচ্ছে, প্লাস্টিক পলিউশনকে বলা হচ্ছে, বায়োডাইভার্সিটি লস কে বলা হচ্ছে। ঠিক আছে, বায়োডাইভার্সিটি
ভার্সিটি লসকে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ঘটনাগুলো কি হিউম্যান অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কার্বন ফুটপ্রিন্ট কমানোর একটি কৌশল বা উপায় নয়? তাহলে কার্বন ফুটপ্রিন্ট কি সেটা আমাদের জানতে হবে। কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়, যে মোট কতটা পরিমাণের গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। কার দ্বারা বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে? কাদের কার্যাবলীর ফলে? কোনো ব্যক্তি হতে পারে, কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে পারে, কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে, ঠিক আছে, কোনো একটি পণ্য হতে পারে, মানে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কোনো কিছুর ফলে যে বায়ুমণ্ডলে CO2 নির্গত হচ্ছে সেইটাকেই কার্বন ফুটপ্রিন্ট বলা হচ্ছে। এবার কার্বন ফুটপ্রিন্ট যে সেটা কমানোর অনেকগুলো উপায় রয়েছে, যেমন 1 নম্বর রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের নির্গমনটা কমানো যেতে পারে। পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্টটা ব্যবহার করতে হবে, কারণ একটা মানুষ যদি একা একটি গাড়ি চালায় এবং একটা বাসে যদি আহ একটি মানুষ যায় বা বাসে যদি বেশি মানুষ যায় তাহলে কি হবে, CO2 নির্গমনটা কম হবে। আমি একটা বড় গাড়িতে একাই যাচ্ছি আর একটা বড় গাড়িতে অনেকজন যাচ্ছে, তাহলে কিন্তু সে বাসে করে যে মানুষটি যাচ্ছে, ধরুন রাম রাম একটি বাসে করে যাচ্ছে এবং বাসে অনেকগুলো মানুষ রয়েছে। আর হচ্ছে উম শ্যাম, ও একটা পার্সোনাল কারে যাচ্ছে বা পার্সোনাল গাড়িতে যাচ্ছে, ঠিক আছে, একাই যাচ্ছে। তো রাম বাসে করে যাচ্ছে এবং এই বাস থেকে যে পরিমাণে CO2 নির্গমন হবে তাতে কি করে হবে, রামের কন্ট্রিবিউশন কম থাকবে, কারণ সেই বাসের মধ্যে অনেকগুলো মানুষ থাকছে, তো প্রত্যেকের মাথা পিছু কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণটা তাহলে কমে যাচ্ছে। কিন্তু শ্যাম যাচ্ছে একাই পার্সোনাল গাড়িতে, তাহলে সেই গাড়ি থেকে যতটা পরিমাণে CO2 নির্গমন হচ্ছে পুরো দায়ভারটা কি হচ্ছে, শ্যামের। হুম, তো সেই হিসেবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার কথা বলা হচ্ছে, যাতে করে কার্বন ফুটপ্রিন্টটা কমানো হয়। ঠিক আছে, বৃক্ষরোপণ মানে গাছ লাগানো, বন সৃজনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, জ্বালানি অপচয় কমানোর কথা বলা হচ্ছে। তো এইগুলোই কিন্তু বলা হচ্ছে। নেক্সট আমরা একটা জিনিস মনে রাখতে হবে, যত পরিমাণে আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করব ততই ফুটপ্রিন্ট কিন্তু কমতে থাকবে। আর যতই রিনিউয়েবল এনার্জি বাদে যে সমস্ত ফসিল ফুয়েল জিনিসগুলো ব্যবহার করতে থাকবো তখনই কিন্তু কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে প্রথম অপশনটি দেখুন, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার, তো এটা নয় বলেছে। হ্যাঁ, তো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার হবে না, কারণ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে ফুটপ্রিন্ট কমতে থাকে। এনার্জি এফিসিয়েন্সি বৃদ্ধি করলেও ফুটপ্রিন্ট কমতে থাকে, বাড়ে না। ফসিল ফুয়েল ব্যবহার বৃদ্ধি, এই ফসিল ফুয়েলের ব্যবহার বৃদ্ধি পেলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের নির্গমনের পরিমাণ বাড়বে। তো এটি কার্বন ফুটপ্রিন্ট কমানোর কখনোই উপায় নেই, বরং এটা বৃদ্ধি করবে। ঠিক আছে, ফসিল ফুয়েল বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে, কয়লা, পেট্রোল, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস, এইগুলো কিন্তু ফসিল ফুয়েল ব্যবহারের জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। রিনিউয়েবল এনার্জি ব্যবহার, এটি কখনোই হবে না, কারণ রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলে ফসিল ফুয়েলের পরিমাণ বা ব্যবহার বা ফসিল ফুয়েলের ওপর যে নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি, সেটা কমে আসবে, ফলে CO2 নির্গমনের পরিমাণও কমবে, অর্থাৎ কার্বন ফুটপ্রিন্ট কিন্তু কমতে থাকবে। নেক্সট প্রশ্ন, কোন গ্রিনহাউস গ্যাস প্রধানত ধান ক্ষেত থেকে নির্গত হয়? ঠিক আছে, এবার ধান ক্ষেতে সাধারণত কি হয়, ধান ক্ষেত কথাটা কেন বলা হয়েছে, ধান ক্ষেতে সাধারণত বেশি সময় ধরে কিন্তু কি থাকে, জল জমে থাকে, এবং এই জল জমে থাকে অর্থাৎ ওয়াটার লকড অবস্থায় থাকে, যার ফলে কি হয়, এই জলে জমে থাকার ফলে অক্সিজেনের অভাব ঘটে, এবং এই অক্সিজেনের অভাব ঘটে বলেই কিন্তু এখানে একটি গ্যাস উৎপাদন হয়, সেই গ্যাসটি আর কিছুই না, মিথেন গ্যাস। আমরা সকলে জানি মিথেন গ্যাস উৎপন্ন হয়। কখনোই কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কি থেকে, ফসিল ফুয়েল বার্নিং থেকে, জীবাশ্ম জ্বালানি দহন থেকে, ডিফরেস্টেশন থেকে, ইন্ডাস্ট্রি, ঠিক আছে,
তারপর কি ডিফরেস্টেশন, ফসিল ফুয়েল। তো এই ফসিল ফুয়েল এইগুলো থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড বেশি নির্গত হয়। ধান ক্ষেত হবে না, ধান ক্ষেত থেকে মিথেন নির্গত হয়। ঠিক আছে, তো O3ও হবে না। হ্যাঁ, ওজোন ধান ক্ষেতের থেকে নির্গত হয় না, ওজোন কোথায় হয়, বায়ুমণ্ডলে রাসায়নিক বিক্রিয়ার ফলেই কিন্তু হয়। ঠিক আছে, অ্যাটমসফিয়ারে হয়ে থাকে, ধান খেতে বা মাটিতে হয়ে থাকে না। CO2 কি হয়, CO2 প্রধানত নির্গত হয় কিভাবে, আগ্নেয়গিরি আমরা জানি, আগ্নেয়গিরি। এছাড়া কি, কয়লা পোড়ানো হলে, কয়লা পোড়ানো হলে, ঠিক আছে, বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকেও হতে পারে। ধান ক্ষেত থেকে নয়, তাহলে সঠিক আনসার কিন্তু মিথেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের বৈশিষ্ট্য। তো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, যাকে শর্টে CSA বলা হয়, SA বলা হয়, সেটি কি, এটি একটি একটি পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিটি কে পরিবর্তন করেছে, ফাও পরিবর্তন করেছে। ফাও এর ফুল ফর্ম কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন প্রবর্তন করে। তাহলে এটা মনে রাখতে হবে, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ফাও প্রবর্তন করে। এবং এর উদ্দেশ্য কি, এম কি, এর একটাই উদ্দেশ্য যে জলবায়ু পরিবর্তন, জলবায়ুর যেরকমই পরিবর্তন হোক না কেন, জলবায়ু পরিবর্তন যেমনই হোক না কেন, ঠিক আছে, কৃষি সাস্টেনেবল হবে, টেকসই হবে, কৃষি কিন্তু সাস্টেনেবল হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তিনটে, এর এম তো জলবায়ু পরিবর্তন যাই হোক না কেন কৃষি সবসময় সাস্টেনেবল হবে, বন্যা এলো খরা এলো কৃষিতে যাতে ক্ষতি না হয় সেই জন্যই কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এসেছে। তো এটি কিন্তু তিনটে, মানে এই CCS এর ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রধান তিনটে উদ্দেশ্য রয়েছে। একটা কি, কৃষির উৎপাদন বৃদ্ধি করা, কৃষির আয় বৃদ্ধি করা। তাহলে 1 নম্বর কৃষি উৎপাদন এবং আয়, অ্যান্ড আয় বৃদ্ধি। ঠিক আছে, আয় বৃদ্ধি করা। ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের সাথে, মানে ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করা। ঠিক আছে, চেঞ্জের সাথে অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন করা বা অভিযোজন করা। ঠিক আছে, আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, কমানো। এই তিনটে উদ্দেশ্যর সাথে কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টি এসেছে। এবং এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার শুধু বেশি ফসল ফলানো নয়, বরং কি দেখছি যে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাচ্ছে, অর্থাৎ পরিবেশকে কিন্তু রক্ষা করে চলেছে। ঠিক আছে, তো আমরা অপশন গুলো দেখে নিই কি কি আছে। বৈশিষ্ট্য, যে উৎপাদন বৃদ্ধি ও জলবায়ুর সঙ্গে অভিযোজন। তো এটা তো একদম সঠিক আনসার, একটু আগে আমরা দেখলাম। শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার তো একমাত্র হবে না, শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভর করে না। ঠিক আছে, বরং এই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার, হ্যাঁ, সুষম সার, এইগুলো কিন্তু ব্যবহার করার কথা বলা হয়। বন উজাড়, তো কোনো মতেই বন উজাড় করা হবে না, যেখানে গ্রিন হাউস গ্যাস নির্গমনের কথা বলা হচ্ছে যেখানে বন উজাড় কি করে হয়, বন উজাড় কোনোভাবেই হবে না। অতিরিক্ত ভূগর্ভস্থ জল ব্যবহার, তো যদি বেশি, মানে এখানে জল সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়, কখনোই জলকে বেশি করে ব্যবহার করে আহ জলের পরিমাণ কমিয়ে দেওয়ার কথা বলা হয় না। এখানে সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বলা হয়েছে। তো এখানে উৎপাদন বৃদ্ধি এবং জলের অভিযোজনটাই হচ্ছে সঠিক আনসার। তো আজকের মতো এখানে, কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখতে থাকুন, পড়তে থাকুন।